হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় সত্যি আমি ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে এলাম। তো সেই আগের গল্প, বাবা মা। এখানে মা নেই, বাবার অবদান দেখো। সন্তানকে মানুষ করে পরিণতিটা আজ দেখো কী অবস্থায় রয়েছে। তো তোমাদের এরকম গল্প শুনতে হয়তো খুব একটা ভালো লাগে না, দুঃখজনক গল্প তো ভালো লাগার কথা নয়, তবুও বাস্তবে যেগুলো ঘটে চলেছে সেগুলোই এখানে গল্পের রূপ আকার ধারণ করেছে। এগুলো গল্প মোটেও না। আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে যায় তখন তো আর ভিডিও বা রেকর্ডিং বা লিখে রাখা হয় না। তো এখানে সেইগুলোই পরপর জুড়ে দিয়ে একটা মূল অংশ তৈরি করে আমাদের সামনে পরিবেশন করে। তো এক কথায় বলতে গেলে বাস্তবেরই এই ঘটনাগুলো বহু আছে। তো আমি সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের মেরুদণ্ডগুলো এমনভাবে ঝুঁকিয়ে দিচ্ছ, তোমাদের অস্তিত্বই আর কিছু নেই। তোমরা ভেবো না যাদের জন্য মেরুদণ্ডটা ঝুঁকিয়ে দিয়েছ তাদের কাছে তোমরা সম্মান পাবে, আদৌ পাবে না। মানুষ যদি মেরুদণ্ড সোজা রেখে নিজেদের সম্মান নিজেরা না রাখতে পারে তো অপর কেউ সম্মান করবে না। এখন রং আছে তাই বুঝতে পারছো না, যেদিন রংটা ফিকে হয়ে যাবে সেদিন বুঝতে পারবে। আজ যে মেরুদণ্ডটা তোমরা ঝুঁকিয়ে নিয়েছো বাবা মায়ের দিকে মুখ ফেরানোর জন্য, এটা তোমরা তোমাদের নিজেদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। তোমরা নিজেদেরকে অসম্মান করেছো বা করে চলেছো। এইগুলো সব সন্তানদের উদ্দেশ্যে আমি বলছি না। তো এখন বেশিরভাগই দেখছি মেরুদণ্ডহীন সন্তান, যাদের মেরুদণ্ডও নেই, মনুষ্যত্বও নেই, বিবেকও নেই, বা অতীতের কোনো ঘটনাও তাদের মনে নেই। ভাবছে আমরা এরকমই আছি, এরকমই ছিলাম, তার কারণে তো আর বাবা মাকে কেউ গ্রাহ্যই করছে না। এগুলো দেখলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো কিছু করার নেই। মেরুদণ্ড যারা সোজা না রেখে চলতে পারে, ব্যালেন্স করতে না পারে, তাদের শোন না বাবা, আমার ওষুধটা না শেষ হয়ে গেছে। অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস। ঠিক আছে, আনবো। এই বলে সুশান্তবাবু অফিসে চলে যান। সেই সময় সুশান্তবাবুর ছোট্ট ছেলে বিট্টু দাদুর কাছে এসে জিজ্ঞাসা করে, দাদু, তোমার কি হয়েছে? তুমি ওষুধ খাবে? বয়স হয়েছে না দাদু ভাই, তাই কত অসুখ চেপে বসেছে। ছোট্ট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, তোমার নখগুলো কি বড় বড় হয়েছে, তুমি কাটতে পারো না? ঠিক বলেছিস দাদু ভাই, নখগুলো আমি আর একা একা কাটতে পারি না। তোর ঠাকুমা যখন বেঁচে ছিলেন ওই কেটে দিত, তারপর একা একা কাটতাম। গতকাল কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখ দাদু ভাই, হাতটাই কেটে ফেলেছি। তোর বাবা আসুক, আজকে তোর বাবাকে না হয় বলবো। ছোট্ট বিট্টু তখন বলে, মা তো খুব ভালো নখ কাটতে পারে, আমার নখগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে, দেখো। আমি মাকে বলছি, দাঁড়াও। এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু। দাদু মানা করে, কিন্তু বিট্টু সেই মানা না শুনে মাকে ডাকতে দৌড় দেয়। বৌমা বেশ ঝাঁঝালো গলায় বাইরে এসে বলেন, আমি কি এখন সংসারে সব কাজ ফেলে আপনার নখ কাটতে বসবো? আমার কোনো কাজ নেই, শেষমেশ এই বাচ্চাটাকে দিয়ে সব বলাচ্ছেন। না বৌমা, আমি ওকে বলিনি আমার নখ তোমাকে কাটতে হবে না, আমি নিজেই কেটে নেব। বিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলে, মা তোমাকে বকলো, আমাকেও বকে, মা খুব বাজে। না দাদু ভাই, এমন কথা বলে না।
দাদু, আমি তোমার নখ কেটে দেব? না দাদু ভাই, আমি কেটে নেব, তুমি এখন যাও খেলতে। সন্ধে সুশান্তবাবু অফিস থেকে বাড়ি ফিরলেন। সুশান্তবাবুর বাবা এসে বলেন, খোকা, আমার ওষুধটা এনেছিস? না বাবা, ভুলে গেছি। আজ 4 দিন হলো তুই প্রত্যেক দিনে সেই একই কথা বলছিস, ভুলে গেছিস। আসলে এই প্রেশারের ওষুধটা না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা, তাই এত করে বলা। সুশান্তবাবু কিছুটা বিরক্ত হয়ে বলেন, ঠিক আছে ঠিক আছে, আগামীকাল এনে দেব। জানিস খোকা, ছোটবেলায় একদিন তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি। শীতকালের রাত, তার উপরে বৃষ্টি পড়ছে। ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি, সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি। তখন কই আমার একবারও বিরক্ত লাগেনি রে খোকা। সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বলেন, ঠিক আছে, আমি আগামীকাল মনে করে ওষুধ এনে দেব। একদিন সুশান্তবাবু বাবা অভিজিৎবাবু ভুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটা ফুলের টব ভেঙে ফেলেন। বৌমা আওয়াজ পেয়ে ভেতর থেকে বাইরে এসে দেখেন তার শখের ফুলের টবটা তার শ্বশুর মশাই ভেঙে ফেলেছেন। আপনি কি করেছেন এটা? জানেন এটা কত দাম? একটু দেখে শুনে হাঁটতে পারেন না? আপনার জ্বালাতে দেখছি ঘরে কিছু রাখাই যাবে না। না বৌমা, আমি ইচ্ছে করে করিনি, দেখতে পাইনি তাই পড়ে গেছে। আর এটার কত দাম আমি সত্যি জানি না। আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম। তাই নাকি? হ্যাঁ বৌমা, আপনি মুখে মুখে তর্ক করছেন এই বয়সে? আসলে ভালো সেবা পাচ্ছেন তো, তাই এত কথা বেরোচ্ছে। আজ দুপুরে আপনার খাওয়া বন্ধ, দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ দিয়ে। সত্যি সত্যি দুপুরে অভিজিৎ বাবুকে আর খেতে দেন না। অভিজিৎ বাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন, কিন্তু বৌমা খেতে দিলেন না। বিকেলে সুশান্ত বাবু ওষুধ এনে বাবাকে দেয়। তখন অভিজিৎ বাবু বলেন, আমার আর ওষুধের প্রয়োজন নেই, খাবারই কপালে জুটছে না, ওষুধ আর কি হবে? মানে মানে আমি ফুলের টবটা ভেঙে ফেলেছি বলে বৌমা আমাকে দুপুরে খেতে দেয়নি। সুশান্তবাবু রেগে বাড়িতে ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার বাবাকে খেতে দেননি। আমার শখের টবটা ভেঙে ফেলেছে, তার উপর মুখে মুখে তর্ক করছিলেন, তাই আমি খেতে দেইনি। যে টবটা ভেঙেছে সেটা আবার টাকা দিয়ে কিনে আনা যাবে, তাই বলে তুমি আমার বাবাকে খেতে দেবে না? এত সাহস পাও কোথা থেকে তুমি? যাও, তুমি আগে বাবার কাছে ক্ষমা চাও, না হলে আর আমার জন্য আর বাবার জন্য খাবার দাও, আমি আর বাবা আজ একসঙ্গে বসে খাবো। আসলে অভিজিৎ বাবুকে কোনো সময়ে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে দেওয়ার হতো না, আলাদা করে খেতে দেওয়া হতো। ছেলের সঙ্গে একসঙ্গে বসে খাবে শুনে অভিজিৎ বাবু মনে মনে খুব খুশি হয়ে যান আর বলেন, সত্যি খোকা, তুই আমার সঙ্গে খাবি? হ্যাঁ বাবা। এরপর সুশান্তবাবু নিজের হাতে করে বাবাকে খাইয়ে দেন। এই দেখে অভিজিৎ বাবু চোখ দিয়ে জল গড়াতে থাকে আর মনে পড়ে যায় ছোট্টবেলার ঠিক এইভাবে অভিজিৎ বাবু সুশান্তবাবুকে খাইয়ে দিতেন।